বন্ধুরা, আমি মোটামুটি 700 ফুটের মতো উপরে উঠে গেছি। আমার এখনো বাকি আছে 742 ফুট। এটার উচ্চতা হচ্ছে, শুশুনিয়া পাহাড়ের উচ্চতা হচ্ছে 1442 ফুট। আমি 700 ফুট উঠে গেছি। আমার পরিশ্রম, আমার কষ্ট এবং আপনাদেরকে দেখাবার জন্য যে আমার উৎসাহ এবং যেভাবে আপনারা আপনাকে ফলো করছেন, সাবস্ক্রাইব করছেন, এভাবে সাবস্ক্রাইব করে যান। আমার ভিডিওটা সম্পূর্ণ দেখুন, এটা আমার অনুরোধ। অনেক কষ্ট করে আমাকে ভিডিও তৈরি করতে হয়। আমি আশা করি আপনারা আমাকে হেল্প করবেন, আমার এই ভিডিওটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্টে জানাবেন আমি আপনাদেরকে ঠিক ঠিক জায়গায় নিয়ে যেতে পারছি কিনা। দেখা হচ্ছে 1442 ফুট উপরে, তারপর আরো কথা হবে বন্ধুরা। নমস্কার বন্ধুরা, আজ আমি বেরিয়ে পড়েছি সে এক খুব সুন্দর শীতল এবং শান্ত এবং চারিদিকে সবুজায়ন পরিবেশ, স্নান এবং পাহাড়, নদী সমস্তটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তাই ভিডিওটা স্কিপ না করে আমার সঙ্গে থাকুন এবং আমি কি কি আপনাদের সামনে দেখাচ্ছি সেগুলো দেখার চেষ্টা করুন। তাই অনেক কষ্টে, অনেক খাটালি করে আমি এখানে এসে যাচ্ছি। তাই চলুন আমার সঙ্গে থাকুন। দামোদর নদী পার করে আমরা পেয়ে যাচ্ছি কিছুদূর পরে শুশুনিয়া পাহাড়। সেই শুশুনিয়া পাহাড়ের সমস্ত দৃশ্য আপনার সামনে তুলে ধরবো এবং এখানে স্নান করার জায়গা ঝর্ণার মধ্যে এবং এখানে পার্ক, খাবার জায়গা, সমস্ত দিকটাই আমি তুলে ধরার চেষ্টা করছি। তাই সঙ্গে থাকুন, চলুন দেখা হচ্ছে সেই জায়গায়। সূর্যি মামার প্রচন্ড তেজ এবং কখনো কখনো বাদলের ঘন ঘটা, আবার কখনো বিদ্যুৎ সহ বৃষ্টি, সব কিছুকে উপেক্ষা করে আমরা চলে এসেছি আজকে আপনাদের জন্য শুশুনিয়া পাহাড়ে। আর এই শুশুনিয়া পাহাড়ের সমস্ত প্রাকৃতিক দৃশ্য, এই পাহাড় এবং মন্দির এবং স্নানের জায়গা, যে ঝর্ণার যে জায়গাটা আছে সেই জায়গা এবং খাবারের জায়গা, সমস্ত কিছু দেখাবো। তো আমার সাথে থাকুন, ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, আমি তপন, অভয়া রিলেশন ব্লকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন আমার এই ভিডিও। পাহাড়ের সামনে এসে গেছি। এরপর এখানে বিভিন্ন দোকানপাট রয়েছে, পাথরের সমস্ত সামগ্রী এখানে পাওয়া যায়, থালা, বাটি, গ্লাস, মূর্তি এবং বিভিন্ন টাইপের যে কোনো জিনিস এখানে পাওয়া যায়। এবং আমাদের পাহাড়ে চাপবার আগে আপনাদেরকে এখানে যে ঠাকুর মন্দির রয়েছে দেখছেন, এখানে বিশাল একটা বট গাছ রয়েছে। এই বট গাছের নিচে ভোলেনাথ নন্দী মহারাজের পিঠে চেপে রয়েছেন। এটা আমাদের হিন্দু সনাতনী ধর্মশাস্ত্র মতে আমরা এসব দেবদেবীর মূর্তি এবং প্রতিষ্ঠান আমরা দেখতে পাই। এবং পাহাড়ে চাপবার আগে যে সকল মূর্তিগুলো আপনাদের দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন, তারপর আপনাদেরকে নিয়ে যাবো আমি পাহাড়ে। সঙ্গে থাকুন, সাথে থাকুন, আসুন আমার সঙ্গে। তো আমরা এই যে উঠে যাচ্ছি মন্দিরে, এখানে দেখা আছে, দেখতে পাচ্ছেন শুশুনিয়া গোপীনাথ ভবতারিণী সেবা আশ্রম। এরপর আমি আস্তে আস্তে উঠে যাচ্ছি, কেননা এটা পাহাড়, বুঝতেই পারছেন। তো পাহাড়ের উপরে যে সকল প্রতিমাগুলো রয়েছে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, আসুন আমার সঙ্গে। জয় মা, জয় মা কালী মা। এটা পাহাড়ের একটা মন্দির। এই পাহাড়ের মন্দিরের মধ্যে প্রথমে আমরা দর্শন আপনাদের করিয়ে দিই। এই কারণে দর্শন করাচ্ছি কারণ আমরা হিন্দু সনাতন ধর্ম অবলম্বী মানুষ যতজন আছি, আমরা সমস্ত দেব দেবীদেরকে আমরা সবসময় স্মরণ করে থাকি। তাই আমিও আপনাদের কাছে, আমার এখানে মায়ের মূর্তি রয়েছে, মায়ের প্রতিমা রয়েছে, লক্ষ্মী নারায়ণ আছেন, গৌরবিতায় আছেন, ভোলেনাথ আছেন, সমস্ত দেবদেবী এখানে বিরাজ করছেন। এখানে দর্শন করার পর মায়ের কাছে, মায়ের চরণে আমার প্রণাম জানাই এবং সঙ্গে আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন এই কামনাও করব। তাই আপনারা এখানে মায়ের কাছে প্রণাম জানান শ্রদ্ধা করে, ভক্তি করে। এরপর আপনাদেরকে আমি নিয়ে যাব পাহাড়ের চূড়াতে। যতটা পারবো আমি পাহাড়ে চেপে আপনাদেরকে দেখাবার চেষ্টা করব বন্ধুরা। তো এখানে এখন বর্তমানে যারা পূজারী রয়েছেন, পুরোহিত রয়েছেন, যারা নিত্যদিন এখানে সেবা করেন তারাও রয়েছেন। বাবা প্রণাম। বাবা, আপনার নামটা? শুভ চৈতন্য ব্রহ্মচারী। আপনি কি এখানেই থাকেন? এইখানেই থাকা। 12 মাস এখানে থাকেন? এখানে মায়ের পুজো, সন্ধ্যে আরতি সবটাই হয়? আজ 50 বছর এখানে আছি। আচ্ছা, এখানে এই পাহাড়ের যে নিচে যে মন্দির মায়ের রয়েছে, প্রতিমা মূর্তি রয়েছে, তো এখানে কোনো অনুষ্ঠান হয় কোনো সময়? অনুষ্ঠান হয়। কখন হয় বাবা? অনুষ্ঠান কালী পূজায় হয়, গুরু পূর্ণিমা হয়, রামনবমীতে হয়,
তারপর দুর্গাপুজো তো 5-6 দিন লেগেই থাকে। আর অসংখ্য ভক্ত এখানে ভিড় জমানো হয় না? কুমারী পূজা হয়। কুমারী পূজা হয়। হ্যাঁ, তখন মানে কয়েক হাজার হাজার লোকের সেবা। তো আপনারাও আসুন এখানে এই মন্দিরে, এই মন্দিরে এলে মায়ের পুজো করুন, এবং মন্দিরে এলে তো ভোগ প্রসাদ অবশ্যই পাবেন। সেই প্রসাদ আপনারা গ্রহণ করুন, দেখবেন এতে মঙ্গল এবং সুখ শান্তি সবটাই পাবেন। বাবা, আপনার নামটা? আমরা গৌতম সাধু। গৌতম সাধু। গৌতম সাধু। আপনি কেমন আছেন? আমি ভালো আছি। এখানে থাকেন আপনি? হ্যাঁ, আমি এই মহারাজের কাছে আচ্ছা, মহারাজজির কাছে আপনি এখানে থাকেন। কত বছর আছেন আপনি এখানে? আছি। আমি ছোট থেকেই আছেন? ছোট থেকে আছি। দেখুন, ঠাকুরের মহিমা বা মায়ের মহিমা যাই বলুন না কেন, ঈশ্বরের কৃপা না থাকলে এই একদম কম বয়স থেকে, একদম বাল্য অবস্থা থেকে আপনি এখানে আছেন, তো এটা অলৌকিক ঘটনাই আর কি। যাই হোক, চলুন এবার আপনাদের বাইরে নিয়ে যাচ্ছি আমি। মাকে শতকোটি প্রণাম জানাই আমার। জয় মা, জয় মা কালী মা। বাবা, এখানে কিছু অলৌকিক ঘটনা বা এটা কতদিন আগে এই প্রতিষ্ঠা হয়েছে মায়ের মূর্তি? 1975 সালে হয়েছে। আচ্ছা, 1975 সালে। আমাদের আচ্ছা আচ্ছা। মানে তার আগে ঘট পূজা হতো, আচ্ছা। তারপরে মন্দির টন্দির হয়েছে। হুম। তারপর ধরুন পুরানো ছিল তখন। আগে ঘট পূজা এমনি কেউ কোথাও থাকতো না। হুম হুম হুম। তো ঘট পূজা ফাঁকা- মানে ফাঁকা জায়গা ফাঁকা ছিল। জায়গা। তারপরে সাধু বাবা এলেন, সাধু বাবা এখানে থাকতে লাগলেন। আচ্ছা। হ্যাঁ, সাধু বাবা ছিলেন। ওনার ওর নামটা কি ছিল যেন? তারপরে শক্তিদানন্দ মহারাজ বলে কি নাম ছিল? অবধূত শক্তিদানন্দ মহারাজ। শক্তিদানন্দ মহারাজ। হ্যাঁ, উনি ছিলেন। আচ্ছা আচ্ছা। হ্যাঁ। তারপরে আস্তে আস্তে তারপরে আস্তে মন্দিরের আস্তে বৃদ্ধি বাড়তে থাকে, তারপরে মানুষের আসা যাওয়া বাড়তে থাকে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এইভাবেই আস্তে 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 জনসম্মুখে আসতে থাকে। উনি ছিলেন, তখন আমিও ছিলাম। আচ্ছা আমার গুরুদেব ছিলেন গোপীনাথ চক্রবর্তী। আচ্ছা। গোপীনাথ চক্রবর্তী। হ্যাঁ, সুভাষ চক্রবর্তী। আচ্ছা। হ্যাঁ, আগে ওই মহারাজ ছিলেন, সচ্চিদানন্দ মহারাজ। তারপরে উনি আমাদের হাতে ইয়ে করলেন, একজন ছিলেন ওনার শিষ্য একজন হুম, হুম, ছিলেন, উনি দেহ রাখলেন। তারপরে আমার দিকে বললো আপনারা এই দেখাশোনা এরপর করুন। আপনারা আপনাদের উপর দায়িত্বটা এসে পড়লো। দায়িত্ব দিলেন। হ্যাঁ, ঠিক, খুব ভালো লাগলো। সেই দায়িত্ব যখন পড়লো তখন আর আমরা তো দায়িত্ব পালন কোথাও করতেই যেতে- হবে, সেই দায়িত্ব- এবং মা ছাড়বেন না তো আপনাদের। না না, সেটাই ব্যাপারটা এরকম হয়ে যায়, আপনি চাইছেন আমি চলে যাব, কিন্তু মা আপনাকে ছাড়বে না। না। এটাই তো মায়ের আমাদের আকর্ষণ। আর পাশে দুর্গা মন্দির রয়েছে, হ্যাঁ, একটু যদি আমার দর্শকের এইভাবে আজও চলে যাচ্ছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, মানে নিত্যদিনের পুজো বা যখন থেকে আমি আছি আচ্ছা। এত লোকজন কোনো আসতো না, গোটা ফাঁকা ছিল। হ্যাঁ, আসুন আসুন। হ্যাঁ, হ্যাঁ। গোটা ফাঁকা জায়গা। হ্যাঁ, এই বিল্ডিং ফিল্ডিং সামনের এসব কিছু থাকে না। তখন 4টে বাজলে এখানে কোনো লোকজন আসতো আচ্ছা, না। আপনাদের এই আপনাদের সেবা কিভাবে হয়? আপনারা কিভাবে ওই, সেবা করেন এখানে? রান্না টান্নার ব্যাপার? আর রান্না টান্না হয়, ঠাকুরের ভোগ হয়, ঠাকুরকে দিয়ে আমরা সবাই তখন পাই প্রসাদ। তারপরে দুর্গা মা দুর্গা আবির্ভাব হলো। আচ্ছা, এই মা দুর্গার আবির্ভাব, মা কালীর পর মা দুর্গার আবির্ভাব এবং এই মন্দির প্রতিষ্ঠা। মন্দির প্রতিষ্ঠা। এটা কতদিন হয়ে গেল মনে হয়? এটা হয়ে গেল মোটামুটি 25-30 বছর হবে। 25-30 বছর। হ্যাঁ হ্যাঁ, বাহ। এইভাবে চলে যায়। গণেশ, কার্তিক, লক্ষ্মী, সরস্বতী, মা দুর্গা সবাইকে নিয়ে একেবারে হ্যাঁ, ভোলেনাথ সবাই অন্নপূর্ণা পূজা হয়। একদম অন্নপূর্ণা পূজা। হ্যাঁ, তখনও হাজার হাজার লোকের সেবা হয়। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, অনুষ্ঠান লেগেই আছে। তারপরে ধরুন এই জায়গাটা ভোলে বাবার সময় এই পাতাল গঙ্গা আছে এখানে, সেই পাতাল গঙ্গার জল সবাই নিয়ে যায়। পাতাল গঙ্গাটা কোথায় আছে? এই যে ঝর্ণা, এই যে ঝর্ণাটা। হ্যাঁ, এটাই হচ্ছে পাতাল। আচ্ছা বাবা, একটা কথা আমার দর্শককে একটু বলুন না, ওই যে যে ঝর্ণার যে জলটা এখানে পড়ছে, হ্যাঁ, এই ঝর্ণার জলটা আসছে কোত্থেকে বা কিভাবে, এটা নিয়ে কোনো রিসার্চ হয়েছে এর আগে? রিসার্চ হয়েছে, হুম। কেউ অত আর গুরুত্ব দেয় না। আচ্ছা যে আমরা বলি পাতাল গঙ্গা, আচ্ছা। যাহা তো তলের থেকে আসছে তা আমরা পাতাল গঙ্গাই বলি। কিন্তু এই জল যেটা হ্যাঁ। পড়ছে, এর সঙ্গে কোনো পাইপের লিঙ্ক না না, বা কোনো নদী না না, বা কোনো কোনো কিছু না। সাবমার্সাল, এর সঙ্গে কোনো লিঙ্ক নেই? না, কোনো লিঙ্ক নেই না? না, মানে এটা তলে অটোমেটিক তলে আসছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। মানে যেমন ঝর্ণাকে মানে উঁচু জায়গা হ্যাঁ, থাকলে পাহাড়ের ভেতর দিয়ে চলে আসে, সেটাকে এক জায়গায় হ্যাঁ, করবো হ্যাঁ, হয়েছে, হ্যাঁ। এখানে পুণ্যার্থীরা এসে এবং চান। যেটা আমরা আগেও শুনেছি, যেটা আবহমান কাল থেকে ধরুন আজ হাজারো হাজারো বছর বছরে, থেকে। তখন লক্ষ লক্ষ বছরে তখন পাহাড় উড়ে বেড়ায়।
পাহাড় উড়ে বেড়াতো। হ্যাঁ, হ্যাঁ, হঠাৎ হঠাৎ পাহাড় হয়ে যেত, হ্যাঁ, কোথাও কিছু নেই, হ্যাঁ, একটা হ্যাঁ। গ্রাম ঢাকা হয়ে গেল। ঢাকা হয়ে যেত। এইটা এইভাবেই হয়েছে। আচ্ছা। এবারে বহু পাহাড় আছে তো ধরুন, হুম, হুম। বহু পাহাড়, এবং মায়ের আবির্ভাব ধরুন বেশি, ঠাকুর দেবতার মন্দির আশ্রম থাকে পাহাড়ে, শ্মশানের ধারে, নদীর ধারে। প্রকৃতির কি লীলা দেখুন। একদম। হ্যাঁ, প্রকৃতি যে জায়গায় হ্যাঁ। মায়ের আবির্ভাব থাকে বা মা যেখানে রয়েছে তার অশেষ কৃপা, অশেষ কৃপা ছাড়া এটা সম্ভব তার নয়। যেন আবির্ভাব বেশি হয় সেখানে। একদম, একদম। দেখুন না, আপনি এতে দেখুন, বেনারস দেখুন, হ্যাঁ, হ্যাঁ। কাশিধাম দেখুন, গঙ্গাসাগর, যে প্রয়াগরাজ একদম, যেখানে, হ্যাঁ, এটা হ্যাঁ, গঙ্গাসাগর। হ্যাঁ। এবং দক্ষিণেশ্বর দেখুন, ভারতের যত তীর্থ আছে, মুনি ঋষিরা ছিলেন। এসব অলৌকিক ঘটনা ছাড়া আর কিচ্ছু বলা যাবে না। এগুলো কোনো সায়েন্টিস্ট বা না, না, রিসার্চ না, করে এগুলোর না, কোনো উদ্ধার করা যাবে না। না। যাই হোক, আমরা সকলেই জানি মোটামুটি। হ্যাঁ, আমার হ্যাঁ। দর্শকদেরকে আমিও যখন আর- পারলাম, এখানে সেবায়িত যিনি রয়েছেন, পুরোহিত মশাইরা রয়েছেন, আমি সবার সঙ্গে কথা বলালাম এবং প্রতিমার মায়ের দর্শন করালাম। এখানে দেখছেন মা দুর্গা, গণেশ, কার্তিক, লক্ষ্মী, সরস্বতী, এখানে হর পার্বতী, মা অন্নপূর্ণা স্বয়ং বিরাজ করছেন এখানে পাহাড়ের পাদদেশে, না বাবা? হ্যাঁ, হ্যাঁ। একবারে এই দর্শন করার পর আপনাদেরকে আমি নিয়ে যাব পাহাড়ে। পাহাড়ের কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরবো, এবং এখানকার যে লোকেশন, প্রাকৃতিক দৃশ্য যেটা আছে, গাছপালা, পাহাড়, ঝর্ণা, এগুলো সবকিছুই আমি তুলে ধরবো। আগেও বলেছি, আরেকবার বলে দিলাম, সঙ্গে থাকুন, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। আমি তপন আপনাদেরকে চারিদিকটা আমি দেখিয়ে তারপর আপনাদের সঙ্গে আবার কথা বলবো। আসুন আমার সঙ্গে। আমরা বিভিন্ন ভাবে শুশুনিয়া এলে বিভিন্ন ভাবে বিভিন্ন দিক থেকে আমরা পাহাড়টা শুধু দেখেছি, কিছু মন্দির দেখেছি, কিন্তু অলৌকিক কিছু ঘটনা আমি মনে হয় আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। এবং আপনারা বিশ্বাস করবেন না, এমন এমন অলৌকিক ঘটনা। এখানে বিভিন্ন দূর দূরান্ত থেকে অনেক সাধু সন্ত আসেন, যারা এখানে এসে এই যজ্ঞকুণ্ড দেখছেন, এই যজ্ঞকুণ্ডে যজ্ঞ করেন এবং সাধনা করেন, এবং এখান থেকে অনেকে সিদ্ধি লাভ করেছেন। এখানে তারাপীঠ থেকেও অনেক সাধু সন্ত আসেন, যারা এখানে যজ্ঞ করেন, হোম যজ্ঞ করেন এবং এখানে সাধনা করেন, এবং এই সাধনার ফলে অনেকেই সাধু পুরুষ এখান থেকে সিদ্ধি লাভ করেছেন। আর সামনে রয়েছে আরেকজন মন্দির, আমার আরেকটা মন্দির, শ্রী শ্রী গোপাল নাথ ব্রহ্মচারী সেবা আশ্রম। আসুন এটাও দেখিয়ে দিই, বাবা লোকনাথ বাবার আশ্রম। আমার সঙ্গে আসুন। এত সুন্দর মন্দির, এবং এখানে সাধু বাবা রয়েছেন। বাবা একটু আমার সঙ্গে আসুন। জয় বাবা লোকনাথ। এটাই হচ্ছে বাবা লোকনাথের মন্দির। আমার সঙ্গে আসুন, দেখতে পাবেন। আমি শুধু পাহাড়টাই দেখাবো না, পাহাড়ের সঙ্গে সঙ্গে আপনাদের বিভিন্ন দেবদেবীর মূর্তি এবং অনেক সাধক এখানে সিদ্ধি লাভ করেছেন। এখনো যজ্ঞকুণ্ড আপনাদের দেখালাম, সেই যজ্ঞকুণ্ড 12 মাস জ্বলতে থাকে, এবং এখানে বাবা লোকনাথের মূর্তি, মন্দির সবই রয়েছে। বাবা লোকনাথের প্রতিমা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। ইনি হচ্ছেন আমাদের সকলের প্রিয় বাবা লোকনাথ। আর এই বাবা লোকনাথকে প্রণাম জানাই, এবং আমার সকল দর্শকদের যেন তিনি আশীর্বাদ দেন, তারা যেন সুখে শান্তিতে থাকেন, এটা আমি সবসময় কামনা করব। আর বাবা লোকনাথ মন্দিরে এই পূজারী আছেন, ইনি পুরোহিত এখানকার, ইনি এখানে পুজো টুজো করেন। বাবা আপনার নামটা? সাধননাথ। সাধননাথ। আপনি এখানেই থাকেন? আমি এখানে থাকি। 12 মাস এখানে থাকেন? হ্যাঁ, 12 মাস। আচ্ছা, ওই যে যজ্ঞকুণ্ড দেখলাম, এই যজ্ঞকুণ্ড 12 মাস জ্বলতে থাকে না? 12 মাসের জন্য 12 মাস জ্বলে। এটা 24 ঘন্টা জ্বলতেই থাকে। আচ্ছা, আচ্ছা। এ নিমবে না, নেমে গেলে মুশকিল আছে। মানে নেমে গেলে কোন রকম কোনো অলৌকিক না, কোনো ঘটনা হ্যাঁ, ঘটে যেতে পারে, হ্যাঁ, এরকম ব্যাপার আছে। হ্যাঁ, ওই জন্য নিমবে না, ওটা সবসময় ওই জন্য দেখার জন্য। আচ্ছা, আপনাকে থাকতে সবসময় হয়। দেখাশোনা হ্যাঁ। করতে হয়। এটা অটোমেটিক জ্বলতেই থাকে না? হ্যাঁ। এর জন্য কোনো এক্সট্রা কোনো কিছু কাজ করতে হয় না? না না, এক্সট্রা কিছু কাজ করার দরকার নেই। আচ্ছা, এক্সট্রা কাজ বলতে ওটা, জায়গাটা পরিষ্কার হ্যাঁ। পরিচ্ছন্ন করে রাখা। হ্যাঁ, মন্দির ফন্দির সব পরিষ্কার পরিচ্ছন্ন, দেখাশোনা সবকিছু, লোকজন আসা যাওয়া। যদি কারো অসুবিধা হয়, যাগযজ্ঞ করানো হয়। হ্যাঁ, আর এখন তাতে তো বন্ধুরা, আমাদের সনাতন ধর্মে বিশ্বাসটাই সব থেকে বড় কথা, তাই না? তাই বিশ্বাসের সঙ্গে
এবং শ্রদ্ধার সঙ্গে এই দেখুন বিশ্বাস সামনে আমি চোখে দেখালাম, এখানে কোনো রকম কিচ্ছু করা হয় না। এই যজ্ঞকুণ্ড কিন্তু জ্বলতেই থাকে 12 মাস। এখানে এটাকে এক্সট্রা ভাবে কোনো রকম ভাবে কোনো কিচ্ছু করা হয় না, অথচ এই যজ্ঞকুণ্ড 12 মাস জ্বলতে থাকে। এটা একটা অলৌকিক ঘটনা, এটাই আপনার সামনে তুলে ধরলাম। আপনারা সকলে যদি কখনো শুশুনিয়া পাহাড়ে আসেন, পাহাড়ের মজা নেবেন, আপনারা ফুর্তি করবেন, সঙ্গে এইসব দৃশ্যগুলো একটু দেখবেন এবং দেবদেবীর মূর্তি প্রণাম করবেন। ওখানে আশীর্বাদ কৃপা অবশ্যই থাকবে। এরপর আমরা চলে যাব পাহাড়ে, সেই পাহাড় দর্শন আপনাদের করাবো। ততক্ষণ আমার সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। আচ্ছা বাবা, আমার একটা জিজ্ঞাসার আছে। হ্যাঁ বলুন। আমি মূর্তিটা কিসের এবং এর ব্যাপারে যদি একটু আমার দর্শকদের কিছু বলেন তাহলে খুব ভালো হয়। এটা বাবা হচ্ছে শিলামূর্তি, বাবা ভগবান নরসিংহের নরসিংহদেবের শিলামূর্তি। শিলামূর্তি। আচ্ছা 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 এটা আমরা দেখে আসছি ছোট থেকে, যতদিন জ্ঞান হয়েছে আমাদের তখন থেকে বাবাকে দেখে আসছি। আচ্ছা আরো বড় ছিল, সিঁড়ি দিয়ে পুজো হতো। হ্যাঁ, এখানে অনেকে মানব করে পুজো করে, পাহাড়ের জলে চান করে, এই জল চান করে এখানে পুজো দেয়। অনেকে জল খালি মানুষের রোগ জ্বালা, হ্যাঁ, অনেক সুস্থ হয়ে যায় এই জলে চান টান করলে। হ্যাঁ হ্যাঁ। তো বন্ধুরা, কথিত আছে এখানে এই শিলামূর্তি যেটা দেখছেন এটা হচ্ছে আদি নরসিংহদেবের শিলামূর্তি। এখানে এসে ভক্তরা পুজো দেন এবং পাশে ঝর্ণা আছে, সেই ঝর্ণায় স্নান করেন এবং পবিত্র হয়ে যান। এবং কথিত আছে এই ঝর্ণার জল খেলে মানুষের অনেক রোগ থেকে মুক্তি পায়। আপনাদেরকে ঝর্ণাটা দেখাচ্ছি, আমি একটু পরে দেখাবো। তাই আমার নরসিংহদেব বাবাকে আমার শতকোটি প্রণাম। আমার সমস্ত দর্শকদেরকে আমার নরসিংহদেব বাবার আশীর্বাদ এবং কৃপা যেন সবসময় থাকে। যারা আমার ভিডিওটা এই মুহূর্তে দেখছেন তারা তো অবশ্যই পাবেন, যারা এখনো দেখেননি এবং সাবস্ক্রাইব করেননি সে সাবস্ক্রাইব করে দিন। নরসিংহদেবের আশীর্বাদ আপনাদের সদা সর্বদা মাথায় থাকবে এবং আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সঙ্গে থাকুন, পাহাড়ের অনেক কিছু দৃশ্য এবং এখানকার পরিবেশ, গাছ গাছালি সমস্ত দেখানো বাকি আছে, তাই সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমি এখন পাহাড়ের নিচে যেসব মন্দির এবং প্রতিমা, মূর্তি সমস্ত কিছু আপনাদের সামনে আমি তুলে ধরলাম। এবার পালা হয়ে গেল আমার শুশুনিয়া পাহাড় যাত্রা। তো আমার সঙ্গে থাকুন, চলুন শুশুনিয়া পাহাড়ের যতটা পারি আমি ওঠার চেষ্টা করব। আমার সঙ্গে থাকুন, আসুন আমার সঙ্গে। ওহ, রাস্তা দেখছেন বন্ধুরা, শুধু পাথর দিয়ে তৈরি, শুধু পাথর কেটে কেটে রাস্তা তৈরি করা হয়েছে। এখানে মানে প্রকৃতির ভাবেই তৈরি করা হয়েছে, এখানে কোনো রকম খনন কার্য করে বা কোনো মিস্ত্রি লাগিয়ে এভাবে কিছু করা হয়নি, অটোমেটিক্যালি এই রাস্তা দেখতে পাচ্ছেন। চলুন আমি যতটা পারবো আপনাদেরকে দেখাবার চেষ্টা করব। খুব বিশাল উঁচু আছে পাহাড়টা, আসুন আমার সঙ্গে। তো পাহাড়ে আমরা উঠছি, এখনো ভাই অনেক ধাপ বাকি আছে। মানে আমার জীবনে প্রথম অভিজ্ঞতা, আমি এতটা উপরে উঠছি। তো উঠতে উঠতে হাঁপিয়ে যায়। অনেক আছে দর্শনার্থী যারা আছেন, যারা পাহাড়ে বেশ মজা নিতে আসেন এবং পাহাড় দর্শন করতে আসেন। তো এখানে পাহাড়ের মধ্যখানে আমরা দেখতে পাচ্ছি চায়ের ব্যবস্থা আছে, কোল্ড ড্রিঙ্কসের ব্যবস্থা আছে, এখানে সমস্ত কিছু পাওয়া যাবে। আমি হাঁপিয়ে যাচ্ছি। এখানে দেখুন সমস্ত রকম পাওয়া যাবে, ছাতু শরবত আছে, কোল্ড ড্রিঙ্কস, জলের বোতল, জল, চা, আপনারা যেটা চাইবেন। এই গিয়ে একটু রেস্ট করে নিলেন, তারপরে আবার আস্তে আস্তে উপরে ওঠা যাবে। চলুন, এখনো উপরে ওঠা অনেকটাই বাকি আছে। তো পাহাড়ে চাপবার আগে আমি যে দাঁড়িয়ে গেলাম, দোকানটা দেখালাম, সেই দোকানের যিনি মালিক রয়েছেন তার সঙ্গে আমি পরিচয় করে দিই। দাদা, আপনার নামটা? লালচাঁদ গড়াই। লালচাঁদ গড়াই। এখানে আপনি কতদিন ধরে ব্যবসা করছেন? 20-25 বছর। আচ্ছা, এখানে ডিসেম্বর জানুয়ারিতে আছে, এখানে প্রচন্ড মানুষের সিজন, তখনই লোকজন। আচ্ছা আচ্ছা, এই বিনা সিজন, যখন অফ সিজন থাকে তখন আপনি এখানে দোকান করেন এবং সমস্ত দর্শনার্থীদের আপনি এখানে ঠান্ডা জল, যে যা কিছু রয়েছে, ছাতু শরবত, সমস্ত কিছু এখানে আপনার কাছে পাওয়া যায়। তো বন্ধুরা, এখানে এলে আপনি যখন মা দুর্গা স্টল, এই মা দুর্গা স্টলে দাঁড়াবেন, একটু রেস্ট করবেন, তারপরে আবার ধাপে ধাপে উপরে চলতে থাকবেন। চলুন, আমি নিয়ে যাচ্ছি আপনাদেরকে, অনেকটা উপরে নিয়ে যাব। আজ ওখান থেকে দেখাবো এখানকার প্রকৃতির দৃশ্য, গাছপালা, পাহাড় সবটাই আপনাদেরকে দেখাবো। চলুন আমার সঙ্গে।
আমি মোটামুটি 700 ফুটের মতো উপরে উঠে গেছি। এখনো বাকি আছে 742 ফুট। এটার উচ্চতা হচ্ছে, শুশুনিয়া পাহাড়ের উচ্চতা হচ্ছে 1442 ফুট। আমি 700 ফুট উঠে গেছি। আমার পরিশ্রম, আমার কষ্ট এবং আপনাদেরকে দেখাবার জন্য যে আমার উৎসাহ, এবং যেভাবে আপনারা আমাকে ফলো করছেন, সাবস্ক্রাইব করছেন, এভাবে সাবস্ক্রাইব করে যান। আমার ভিডিওটা সম্পূর্ণ দেখুন, এটা আমার অনুরোধ। অনেক কষ্ট করে আমাকে এই ভিডিও তৈরি করতে হয়। আমি আশা করি আপনারা আমাকে হেল্প করবেন, আমার এই ভিডিওটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্টে জানাবেন আমি আপনাদেরকে ঠিক জায়গায় নিয়ে যেতে পারছি কিনা। দেখা হচ্ছে 1442 ফুট উপরে, তারপর আরো কথা হবে বন্ধুরা। তো বন্ধুরা, ফাইনালি আমি পৌঁছে গেছি 1442 ফুট উঁচুতে, একেবারে পাহাড়ের, শুশুনিয়া পাহাড়ের পাদদেশ থেকে এর উচ্চতা হচ্ছে 1442 ফুট। আমি ফাইনালি পৌঁছে গেছি। আপনারা যদি আসতে পেরেছেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। আমি কিন্তু এসে গেছি, মনে হচ্ছে আমি এভারেস্ট জয় করে ফেলেছি। আবার দেখা হচ্ছে নিচে গিয়ে। তো বন্ধুরা, আমার সাথে থাকুন, আমার এই ভিডিও দেখতে থাকুন। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন আবার দেখা হচ্ছে নিচে। এই যে সেই ঝর্ণা পাহাড়ের নিচে, শুশুনিয়া পাহাড়ের নিচে যে ঝর্ণা, এই ঝর্ণার জল কোনোদিন কোনো সময় বন্ধ থাকে না, এটা অটোমেটিক্যালি পড়তে থাকে। অনেক গবেষকে এ নিয়ে গবেষণাও করেছে, কিন্তু এই জল কখনোই বন্ধ হয় না। এবং আষাঢ় শ্রাবণ মাসে এর প্রেসারটা আরো দ্বিগুণ বেড়ে যায়। এবং এই জল যে নালাটা দিয়ে যাচ্ছে, একটা পুকুর আছে সামনে, ওই পুকুরটা কোনোদিনের জন্য ভরে না। এবং বর্ষাকালে পুকুরে কিছুদিনের জন্য জল থাকলে আবার সঙ্গে সঙ্গে সেই জলটা শুকিয়ে যায়। এর কোনো নিশ্চয়ই মাহাত্ম্য আছে। যাই হোক, তো এই সেই জল, এই জল খেলে কথিত আছে, এই জল যদি কেউ খায় তাহলে অনেক ধরনের রোগ থেকেও সে মুক্তি পায়। তাই এই জল স্নান করার সঙ্গে সঙ্গে এই জল একটু হলেও খেয়ে নেবেন, এতে অনেক রোগের মুক্তি হবে। এরপর চলুন যাওয়া যাক। এখানে শুধু ডিসেম্বর জানুয়ারি এই মাসটাই নয়, এখানে শুধু পিকনিক বা আনন্দ ফুর্তি করার জন্য নয়, এখানে 12 মাস অনেক ভক্তের সমাগম হয়। কারণ এখানে অনেক মন্দির, প্রতিমা রয়েছে, সেটা আপনাদের সামনে আমি দেখিয়েছি আগেই। তো এখানে 12 মাস ভক্তের সমাগম হয় এবং এই পাহাড় দর্শনের জন্য বিভিন্ন দিক থেকে মানুষ এখানে আসেন এবং এখানে জড় হন এবং এখানে আনন্দ উপভোগ করেন। এরপর আবার দেখা হচ্ছে, চলুন। শুশুনিয়া পাহাড়ের সমস্ত দিকটাই আপনাদের আমি দেখালাম। এখানে শুশুনিয়া পাহাড়ের পাদদেশে যেসব মূর্তি এবং প্রতিমা রয়েছে এবং মন্দির রয়েছে, সেগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। এবং পাহাড়ের থেকে যে ঝর্ণাটা আসছে, সেখানে আপনাদের ওই ঝর্ণাটা দেখালাম। আমি স্নান করে নিলাম, একটু জল খেয়েও নিলাম, কারণ এখানে রোগ মুক্তির ব্যাপার আছে। এখানে কিছু হলে অনেক কিছু রোগের থেকে মুক্তি পাওয়া যায়, তাই একটু জল আমিও খেয়ে নিলাম। এবং পাহাড়ের পরিবেশ এবং চারিদিকের যে গাছপালা যা কিছু রয়েছে আপনাদের সামনে এটা আমি তুলে ধরলাম। বন্ধুরা, এবার চলে যাব, খিদে পেয়েছে, অনেকক্ষণ হয়ে গেল। এবারে চলে যাব আমরা কোনো হোটেল, সেখানে গিয়ে খাবার খাবো, তারপরে আমরা ভিডিওটা শেষ করব। তাই আর কিছুক্ষণ ওয়েট করুন, দেখতে থাকুন, আমার সাথে থাকুন, চলুন আমার সঙ্গে। তো আমি ফাইনালি পৌঁছে গেছি হোটেলে। প্রচন্ড খিদে পেয়ে গেছে ভাই। এবার ব্যাপার হচ্ছে, এই সারাদিন খাটালির পর বুঝতেই পারছেন, বাঙালি ভাত খেতেই হবে, ভাত আমাদের চাই। তো এটা হচ্ছে নর্মাল থালি। নর্মাল থালিতে আমি নিয়ে নিয়েছি একটা মিক্স ভেজ আছে, পোস্ত আছে, এখানে আলু ভাজা আছে, পেঁয়াজ লঙ্কা এবং স্যালাড এবং সঙ্গে ডাল। এটা হচ্ছে আনলিমিটেড, 50 টাকায় আপনি পেট ভরে যতক্ষণ আপনি চাইবেন খেতে পারবেন। এর সঙ্গে মাছ, মাংস, ডিম নিলে তারা একটা আলাদা রেট আছে। ভাই
এখানে মাছ কত নিচ্ছে? এবার উঠে তোমার কাছে হ্যাঁ, আমাদের ভেজ মেনু হচ্ছে 50 টাকা ভেজ মেনু, ঠিক আছে? তাহলে যতক্ষণ খাবেন পেট ভরবে, মানে পরে ডাল ভাত সবজি কোনো এক্সট্রা পয়সা লাগবে না। আচ্ছা তাহলে আপনি যদি মাছ ডিম চিকেন নেন সেটা এক্সট্রা আলাদা লাগবে, ঠিক আছে? আচ্ছা। আমাদের যদি মাছ নেন সেখানে মাছ ভাত 80 টাকা, চিকেন ভাত 100 টাকা, আর ডিম ভাত হলে আপনার 70 টাকা, ঠিক আছে? আপনি যদি চিকেনের এক্সট্রা প্লেট নেন 180 টাকা প্লেট, 6 পিস থাকবে, স্ট্যান্ডার্ড পিস থাকবে, ঠিক আছে? মটন হলে 300 টাকা প্লেট থাকবে, ঠিক আছে? স্ট্যান্ডার্ড পিস যা যা পাবেন স্ট্যান্ডার্ড পিস থাকবে একদম। তো দেখলেন খাবারের কত সুবন্দোবস্ত আছে। আপনারা এখানে আসুন, যে কোনো টাইম আসুন, আপনারা পাহাড় ঘুরে যান, ঝর্ণায় চান করুন, এবং খিদে পেয়ে গেলে সোজা চলে আসুন রায় হোটেলে। আমার ভাই রয়েছে। ভাই তোমার নামটা বলে দাও। আমার নাম প্রশান্ত রায়। প্রশান্ত রায়। রায় হোটেলে চলে আসুন এবং মন ভরে তৃপ্তি করে খাবার খেয়ে যান। আনলিমিটেড 50 টাকায় নর্মাল থালি, এর সঙ্গে মাছ মাংস ডিম এক্সট্রা রেট ভাই আমার বলে দিয়েছে। তো শুরু করছি, এবং খাবার স্বাদ আমি খাওয়ার পরে বলে দিচ্ছি আপনাদের। প্রথমে একটু আলু ভাজা নিয়ে নিলাম ভাই, প্রথম বাইট। ভালো, খুব সুন্দর খাবার হয়েছে। এখানে কিন্তু একটা জিনিস বলে দিই আমি, এখানে হাইজিনিক অনেক মেনটেন করা হয়। খাবারের মধ্যে কোনো রকম বেশি মশলা বা তেল এসব জাতীয় পাবেন না। ঘরোয়া রান্না এবং স্বাদিষ্ট, খুব স্বাদ। এর স্বাদ আমার ভালো লেগেছে। আপনারা এলে এখানে খাবেন, তারপর আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এখানের খাবারটা কেমন লাগলো। পাহাড়, ঝর্ণা এবং মন্দির, প্রতিমা সমস্ত কিছু আপনাদের দর্শন করালাম, সঙ্গে ঝর্ণায় আমি স্নান করলাম, সেটাও আপনাদের সামনে তুলে ধরলাম। এবং এসব করার পর শেষ মুহূর্তে আমরা এসে গেলাম হোটেলে, রায় হোটেল। এখানে এই রায় হোটেলের মালিক হচ্ছে প্রশান্ত রায়, আমার ছোট্ট ভাই। খুব ভালো ব্যবহার এবং খাবার খুব সুস্বাদু। এখানে এলে অবশ্যই আমার নাম করবেন তপন রায়, এবং অভয়া রিলেশন ব্লগ বললেই ও একটু যত্ন সহকারে খাওয়াবে, আর কি কি মেনু আছে সেটাও দেখিয়ে দেবে। তো বন্ধুরা, যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, এবং পাশে থাকা বেল আইকন বোতামটি ক্লিক করে দেবেন, এতে আমাকে উৎসাহ দেওয়ার জন্য এবং আমার পরবর্তী ভিডিও দেখার জন্য। ততক্ষণের জন্য আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং ভগবানের কাছে প্রার্থনা করি আপনারা সকলেই ভালো থাকুন।